এবার পুতিনের নির্দেশে নির্বাচনের সুযোগ পেল আওয়ামী লীগ। নির্বাচনে অংশ নিতে আজই দেশে ফিরছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাহলে কি দেশ আবারও আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আবারও ক্ষমতায় বসবে? কি বলছে গণমাধ্যম? বিস্তারিত আপনাদেরকে প্রমাণ সহকারে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে উঠছে অনেকের। দলটির কার্যক্রম তো নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল, তবুও কিভাবে? যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে 38টি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা, যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, তোগো, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, জাম্বিয়া, জিম্বাবুয়ের মতো দেশগুলো, যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, দারিদ্র্য এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত। বুঝুন অবস্থাটা। ইউনূস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না, তারা আমাদের কাছে আসবে। দর্শক, ভারতের সঙ্গে বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটা একেবারে চরমে উঠেছে। সর্বশেষ আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যে কাণ্ড হলো, সেই কাণ্ডে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। আইসিসিকে জানানো হয়েছে ভারতের টি-20 বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হবে, সেখানে বাংলাদেশ যাবে না খেলতে। তাদের জন্য আলাদা ভেন্যু শ্রীলঙ্কাতে, তাদের খেলাগুলো অর্থাৎ আমাদের খেলাগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত করতে হবে। আইসিসিকে সেই চিঠি লেখা, সেটাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেশি চরমে উঠেছে। 1 বছর আগে দেয়া অধ্যাপক ইউনূসের একটি অমোঘ বাণী ছিল, আমরা যাব না বিশ্বের কাছে, বিশ্ব আসবে আমাদের কাছে। তার 6 মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল, ভিসার সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। এর মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে। উল্টো আরো অনেক দেশ বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে। এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা চিন্তা ফেলে দিয়েছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোনো দেশ ভিসা দিতে চাইবে তো। আমেরিকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার টুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায় যেটি ঠিক করতে আপনার লাগতে পারে 18 লাখ টাকা। সাথে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার 3 এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকা যাবে না। কূটনীতিকরা বলছেন এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা। কারণ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জে অ্যালার্ট নিউজে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে 38টি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা, যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, তোগো, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, জাম্বিয়া, জিম্বাবুয়ের মতো দেশগুলো, যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, দারিদ্র্য এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত। বুঝুন অবস্থাটা। ইউনূস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না, তারা আমাদের কাছে আসবে। বাংলাদেশি পর্যটক বা ব্যবসায়ীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে $15,000 পর্যন্ত জমানো দিতে হবে বা বাধ্যতামূলক করা হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 18,35,000 টাকা, এবং এটি ফেরতযোগ্য শুধুমাত্র সময় মতো দেশে ফিরে আসার শর্তে। এমনকি ভিসা পেলেও প্রবেশের জন্য মাত্র 3টি নির্দিষ্ট বিমানবন্দর, বোস্টন লোগান, জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলাস ব্যবহার করতে হবে, যা বাংলাদেশিদের প্রতি গভীর অবিশ্বাসের প্রকাশ। লজ্জার বিষয় হলো এই তালিকায় পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নেই, যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরো ভয়াবহ করে তোলে। এই নীতি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই ফল, যা দেশকে অর্থনৈতিক ধস, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে। এই ভিসা বন্ডের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে, যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণের কঠোরতার অংশ। গত বছর আগস্ট থেকে শুরু হয়ে তালিকা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে। প্রথমে 6টি, তারপর 7টি, এখন বাংলাদেশ সহ 25টি নতুন দেশ যুক্ত করে মোট 38টি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। এই দেশগুলোর নাগরিকদের B1 B2 ভিসার জন্য $5,000 থেকে $15,000 বন্ড জমা দিতে হবে, যা সাক্ষাৎকারের সময় নির্ধারিত হবে এবং I-352 ফর্ম ও PayGov প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়াজাত হবে। এটি কোনো নিশ্চয়তা দেয় না যে বন্ড দিলেই আপনি ভিসা পাবেন। প্রত্যাখ্যান হলে বা শর্ত পালন করলে ফেরত আসবে।
এছাড়া সশরীরে সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে, সামাজিক মিডিয়ার ইতিহাস এবং পরিবারের ভ্রমণ তথ্য জমা দিতে হবে। মার্কিন কর্মকর্তারা বলছেন এটি ওভারস্টে অবস্থান রোধ করবে, কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের মতো দেশগুলোকে অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত করছে, যারা অভিবাসন ঝুঁকি তৈরি করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন। বাংলাদেশের ক্ষেত্রে এই অবিশ্বাসের মূল কারণ ইউনূস সরকারের শাসন আমলে দেশের অর্থনৈতিক পতন, যা রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগকে প্রভাবিত করছে। ডলারের দর 122 টাকায় পৌঁছে যাওয়া, মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং রাজনৈতিক দমনের ফলে লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ার জন্য হিমশিম খাচ্ছে এবং দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যা মার্কিন কর্তৃপক্ষের দৃষ্টিতে ফ্লাইট রিস্ক হিসাবে দেখা যাচ্ছে বা দেখা হচ্ছে। ইউনূসের এই সরকার, যা সাংবিধানিক ভিত্তি ছাড়াই ক্ষমতায় এসেছে, বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ব্যর্থ রাষ্ট্রের সারিতে স্থান করে দিয়েছে। পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং অর্থনৈতিক লুটপাটের অভিযোগ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো খারাপ অবস্থায় ফেলে দিয়েছে বাংলাদেশকে। রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার, বিরোধী দলের দমন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, মিডিয়া সেন্সরশিপ এবং নির্বাচনহীন শাসনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি অবিশ্বস্ত, একটি ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ঠিক এই সময়ে আসা একটি স্পষ্ট সংকেত যে ওয়াশিংটন বাংলাদেশের বর্তমান শাসনকে স্বীকৃতি দেয় না এবং এর অস্থিতিশীলতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করে। পাকিস্তান বা আফগানিস্তানের অনুপস্থিতি এই তালিকায় এখানে গুরুত্বপূর্ণ, কারণ সেগুলোর অর্থনীতি এবং রাজনীতি স্থিতিশীলতার কিছু ছাপ রয়েছে, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো জিডিপি হ্রাস, বৈদেশিক মুদ্রার সংকট, রপ্তানি পতন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। ইউনূসের নেতৃত্বে নির্বাচনের প্রতিশ্রুতি শুধু কথার কথা হয়ে দাঁড়িয়েছে, যা দেশকে গভীর সংকটে ফেলেছে এবং আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। এই ভিসা নীতি শুধু ব্যক্তিগত ভ্রমণ নয়, ব্যবসা, শিক্ষা, রেমিটেন্সের পথও বন্ধ করে দিচ্ছে, যা বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর উপর বিরাট বড় চাপ সৃষ্টি করবে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে সম্পর্ক কখনোই তো ভালো ছিল না। ট্রাম্প ইউনূসকে লিটল মাইক্রোক্রেডিট ম্যান বলে ব্যঙ্গ করেন, কারণ ইউনূস হিলারি ক্লিন্টনের শিবিরের লোক এবং তার নির্বাচনের ডোনার ছিলেন। এমনকি ইউনূসের ঘনিষ্ঠ জর্জ সোরাসের বিরুদ্ধে ট্রাম্প গতকালই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। এমন অবস্থায় ভিসা বন্ডের পর বাংলাদেশের প্রতি আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে কিনা তা নিয়ে মানুষ কথা বলছে। অর্থনৈতিক স্যাংশন, বাণিজ্যিক চাপ, ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্ক থেকে বাঁচতে ডক্টর ইউনূসকে বোয়িং কিনতে হয়েছে, ভুট্টা আমদানি করতে হয়েছে, তেল আমদানি করতে হচ্ছে আমেরিকা থেকে অত্যন্ত চড়া মূল্যে, যা বিশ্বের অন্য বাজারে কিনলে অনেক কম দামে পাওয়া যেত। সুতরাং এই ভিসা বন্ড আরোপ, এর রাজনৈতিক প্রভাবটা বিশাল। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অন্যান্য পশ্চিমা দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে, মানে এই নীতি গ্রহণে, যা বাংলাদেশের গ্লোবাল ইমেজকে আরো নাজুক করে তুলবে। ইউনূস সরকারের অক্ষমতা এখানে স্পষ্ট। তারা দেশকে স্থিতিশীল করার পরিবর্তে অস্থিরতা বাড়িয়েছে, যার ফলে বিদেশি বিনিয়োগকারী পালাচ্ছে, রপ্তানি শিল্প সংকুচিত হয়ে যাচ্ছে এবং জনগণের জীবনযাত্রা খারাপ হচ্ছে। এই তালিকায় বাংলাদেশের স্থান দেশের সার্বিক ব্যর্থতার প্রতিফলন, যেখানে অর্থনৈতিক সংস্কারের নামে শুধু দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিহিংসা চলছে। ফলে বাংলাদেশি যুবকরা এখন কানাডা, ইউরোপ বা অস্ট্রেলিয়ার দিকে তাকাবে, কিন্তু সেখানেও একই অবিশ্বাসের ছায়া পড়তে পারে। অর্থাৎ ইউনূসের বাংলাদেশ থেকে আমেরিকায় কেউ ঢুকতে পারবে না। ঢুকতে চাইলেও তাকে নানা রকম পুলসিরাত পার হইতে হবে। ইউনূসের এই শাসন যত দীর্ঘায়িত হবে, তত বাংলাদেশ বিশ্বের নিচুতলার দেশগুলোর সঙ্গে তুলনীয় হয়ে উঠবে এবং যুক্তরাষ্ট্রের এই ভিসা বন্ড তার প্রথম বড় শাস্তি। এটি একটি ওয়েক আপ কল, কারণ বাংলাদেশে যে একটি অসাংবিধানিক শাসনের অধীনে আছে, এটার অবসান ছাড়া যে দেশের মর্যাদা ফিরে আসবে না সেটা বলে দিচ্ছে। শুধুমাত্র স্বচ্ছ নির্বাচন এবং সাংবিধানিক শাসনের মাধ্যমে বাংলাদেশ আবার বিশ্বের দরজার সামনে দাঁড়াতে পারবে। শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনূসের ক্ষমতা দখল বাংলাদেশকে কি কি ক্ষতি করেছে তার তালিকা তো দীর্ঘ। এই দীর্ঘ তালিকায় সর্বশেষ যোগ হলো আমেরিকার ট্রাম্প প্রশাসনের এই ভিসা বন্ড। সামনে আরো কি কি আছে অপেক্ষা করি, আমরা দেখতে পাবো। 1 বছর আগে দেয়া অধ্যাপক ইউনূসের একটি অমোঘ বাণী ছিল, আমরা যাব না বিশ্বের কাছে, বিশ্ব আসবে আমাদের কাছে। তার 6 মাসের মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যমে একটি শিরোনাম ছিল, ভিসার সংকটে বাংলাদেশ কিংবা কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। এর মধ্যে বাণিজ্যের লক্ষ্মী বলে পরিচিত বাংলাকে বিদেশি বিনিয়োগকারীরা ভুলে গিয়েছে। উল্টো আরো অনেক দেশ বাংলাদেশের সবুজ পাসপোর্টের জন্য ভিসা কঠিন করেছে। এতদিন এ নিয়ে খুব বেশি ঘুম হারাম না হলেও ট্রাম্প প্রশাসনের নতুন ঘোষণা চিন্তা ফেলে দিয়েছে। বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখলে আসলেই কোনো দেশ ভিসা দিতে চাইবে তো। আমেরিকার নতুন সিদ্ধান্ত অনুযায়ী আমেরিকার টুরিস্ট ভিসা চাইলে বাংলাদেশের সবুজ পাসপোর্ট এতটাই ধূসর হয়ে যায়, যেটি ঠিক করতে আপনার লাগতে পারে 18 লাখ টাকা। সাথে বলা হচ্ছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আমেরিকার 3 এয়ারপোর্ট ছাড়া অন্য কোনো এয়ারপোর্ট দিয়ে ঢোকা যাবে না। কূটনীতিকরা বলছেন এটি আসলে বাংলাদেশের পাসপোর্টের জন্য এক ধরনের গ্লোবাল আইসোলেশন বা বৈশ্বিক বিচ্ছিন্নতা। কারণ যেসব দেশের সাথে বাংলাদেশিদের আমেরিকা একই তালিকাভুক্ত করেছে, সেসব দেশের অনেকগুলোতে এক সময় বাংলাদেশের সেনারা গিয়ে শান্তি স্থাপনে ভূমিকা রাখত, এমনকি এখনো রাখে। ওয়াশিংটন থেকে ব্রাসেলস আর আবুধাবি থেকে কুয়ালালামপুর সবখানি বাংলাদেশের জন্য দরজায় একের পর এক তালা ঝুলছে। এক সময় যে সবুজ পাসপোর্টের গায়ে উন্নয়নের রোল মডেল হওয়ার সিল মোহর লাগতো, আর সে পাসপোর্টের অধিকারী হওয়া মানে বিশ্বের বিভিন্ন দেশের ইমিগ্রেশন ডেস্কের চোখে একজন সম্ভাব্য ওভারস্টার বা সুবিধাভোগী বোঝা।
এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং দীর্ঘদিনের অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা, কূটনৈতিক অদূরদর্শিতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নড়বড়ে শাসনের এক যৌথ ফলাফল বলেই মনে করছেন কূটনীতিকরা। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাম্প্রতিক ঘোষণাটি বাংলাদেশের মধ্যবিত্তের জন্য বজ্রপাতের মতো এসেছে। যারা ভাবতেন কষ্ট করে একবার আমেরিকার ড্রিস ভিসাটা ম্যানেজ করতে পারলেই কেল্লাফাতে, তাদের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক নতুন এন্ট্রি ফি চালু করেছে। একে বলা হচ্ছে ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি মূলত একটি গ্যারান্টি, যেখানে আমেরিকা নিশ্চিত হতে চায় আপনি আমেরিকায় গিয়ে আবার সুবোধ বালকের মতো বাংলাদেশে ফিরে আসবেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নতুন ভিসা নীতিকে সহজ ভাষায় বলা যায় আর্থিক ফিল্টার। নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশ সহ বিভিন্ন কিছু দেশের নাগরিকদের B1 বা ব্যবসায়িক এবং B2 বা পর্যটন ভিসা পেতে হলে এখন থেকে 5,000, 10,000 বা ক্ষেত্র বিশেষে $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত প্রদান করতে হতে পারে। বাংলাদেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় 18 লাখ টাকা পর্যন্ত পৌঁছে যায়। এই বন্ডের অঙ্ক নির্ধারণ করার সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে কাউন্সিলর অফিসারকে। আপনি যদি ইন্টারভিউতে গিয়ে খুব বেশি নার্ভাস হয়ে পড়েন, অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখে যদি অফিসারের সন্দেহ হয় যে আপনি সেখানে গিয়ে কোনো মেক্সিকান রেস্তোরাঁয় থালা বাসন মাজা শুরু করবেন, তবে তিনি নির্দ্বিধায় আপনার ঘাড়ে $15,000 বন্ড চাপিয়ে দেবেন। এই টাকাটা জমা দিতে হবে মার্কিন ট্রেজারি অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে। টাকা দেওয়ার পর যদি আপনি নির্দিষ্ট সময়ে দেশে ফিরে আসেন, তবে এই টাকা ফেরত পাবেন। তার মানে এই বন্ডটি কোনো অফেরতযোগ্য ফি নয়, এটি একটি রিফান্ডেবল জামানত। তবে যদি ভাবেন আমেরিকা গিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন বা পলিটিক্যাল অ্যাসাইলাম বা আশ্রয় চাইবেন, তবে সেই 18 লাখ টাকা মার্কিন সরকারের লাভ, আর আপনার জন্য সেই টাকা জলে গেল। এই নিয়মটি বাংলাদেশের জন্য 2026 সালের 21 জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে মোট 38টি দেশ তালিকায় অন্তর্ভুক্ত হলো। এইসব দেশের বেশিরভাগই আফ্রিকার, তবে লাতিন আমেরিকা ও এশিয়ার কয়েকটি দেশ রয়েছে। নতুন নিয়মের ফলে অনেক নাগরিকের জন্যই এখন মার্কিন ভিসা পাওয়া অত্যন্ত ব্যয়বহুল হয়ে পড়বে। শুধু ভিসার জন্য করা বন্ডই নয়, বাংলাদেশিরা এখন থেকে সব এয়ারপোর্ট দিয়ে আমেরিকায় ঢুকতে পারবে না, ঢুকতে পারবে মাত্র 3টি এয়ারপোর্ট দিয়ে। এগুলো হলো ওয়েস্টার্ন লোগান, জন এফ কেনেডি আর ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। দর্শক, যুক্তরাষ্ট্র কেন বাংলাদেশের উপর এমন খড়গগ্রস্ত হলো তার উত্তর লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা একটি তালিকায়। মাত্র 2 দিন আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশের একটি তালিকা প্রকাশ করেন, যেখানে দেখানো হয়েছে কোন কোন দেশের মানুষ আমেরিকায় গিয়ে বেশি সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার নেয়। রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর 54.8%ই কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা নেয়। এই তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। এই পরিসংখ্যানটি মার্কিন ভোটারদের মধ্যে এমন একটি ধারণা তৈরি করেছে যে বাংলাদেশিরা আমেরিকায় গিয়ে কর্মসংস্থানের চেয়ে রাষ্ট্রের উপর বোঝা হয়ে থাকতেই বেশি পছন্দ করে। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী 2000 সালে যেখানে যুক্তরাষ্ট্রের বাংলাদেশির সংখ্যা ছিল মাত্র 40,000, 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 2,70,000-এ। জনসংখ্যা 569% বাড়লেও বাংলাদেশিদের গড় বার্ষিক আয় মাত্র $78,400, যেটি সামগ্রিক এশীয় গড় আয়ের প্রায় অর্ধেক। দারিদ্র্যের হার এশীয়দের মধ্যে যেখানে 10%, বাংলাদেশিদের ক্ষেত্রে তা 14%। এই অর্থনৈতিক দুর্বলতাই মূলত মার্কিন প্রশাসনের কঠোর সিদ্ধান্তের ভিত্তি হিসেবে কাজ করেছে। বাংলাদেশের প্রতিবেশী ভারতীয়রা যখন সিলিকন ভ্যালিতে রাজত্ব করছে এবং তাদের পরিবারগুলোর সাহায্য নেওয়ার হার তালিকায় নেই বললেই চলে, তখন বাংলাদেশিরা ফুড স্ট্যাম্প আর সরকারি বাসস্থানের লাইনে দাঁড়িয়ে আছে। এই ন্যারেটিভটাই আমেরিকাকে বাধ্য করেছে বাংলাদেশিদের জন্য 18 লাখ টাকার তালা ঝুলাতে। পিউ রিসার্চ সেন্টারের মতে বাংলাদেশিদের মধ্যে দারিদ্র্যের উচ্চ হার সম্ভবত এই পর নির্ভরশীলতার মূল কারণ। দর্শক, আমেরিকা 18 লাখ টাকার দাবি করে যখন ভিসা প্রক্রিয়া জটিল করে তুলছে, তার অনেক আগেই ইউরোপ আইন পাশ করে বাংলাদেশিদের জন্য অভিবাসন কঠোর করে তুলেছে। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা বাংলাদেশের নাগরিকদের জন্য ইউরোপের রাজনৈতিক আশ্রয়ের পথ প্রায় রুদ্ধ করে দিয়েছে। 2025 সালের 18 ডিসেম্বর ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারকেরা বাংলাদেশ সহ 7টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে, যেখানে নাগরিকদের সহজে আশ্রয় দেওয়া হবে না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলোর নাম হলো বাংলাদেশ, কলম্বিয়া, মিশর, ভারত, কসোভো, মরক্কো এবং তিউনিসিয়া। এখন থেকে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয়ের আবেদন আর বছরের পর বছর ঝুলে থাকবে না। 12 সপ্তাহের মধ্যে ফাস্ট ট্র্যাক পদ্ধতিতে আবেদন নিষ্পত্তি করা হবে। যদিও মানবাধিকার সংস্থাগুলো যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে। তারা বলছে এটি সত্যিকারের বিপদে পড়া মানুষের আশ্রয়ের সুযোগ সীমিত করে দেবে। দর্শক, আমেরিকা বা ইউরোপের তালা খোলা প্রক্রিয়াটা কঠিন হওয়ার আগেই বাংলাদেশিদের জন্য এশিয়ার অনেক দেশের ভিসা পাওয়া জটিল হয়ে গেছে। 2024 সালের 5 আগস্ট থেকে মেডিকেল ইস্যু ছাড়া ভারত ভিসা দিচ্ছে না বললেই চলে। ভারতের সাথে সম্পর্ক অবনতির পর থেকে সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের, যারা দেশের বাইরে পড়তে যেতে ইচ্ছুক। যেমন পূর্ব ইউরোপের দেশগুলোর দূতাবাস নেই বাংলাদেশে। পূর্ব ইউরোপের দেশগুলোর ভিসা পেতে হলে ভারতে যেতে হয়, কারণ ভারতে সেই দেশগুলোর দূতাবাস আছে। আর ভিসার আবেদনের কাজ শেষ করতে সেখানে অন্তত 3 সপ্তাহ থাকতে হয়। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ভিসা পেতে কমপক্ষে 3 বার ভারতে যেতে হয়, কারণ ওই দেশের ভিসার আবেদন করার পর শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। বাংলাদেশে পর্তুগাল, বুলগেরিয়া, রোমানিয়া, লিথুয়েনিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া সহ ইউরোপের বেশ কিছু দেশের দূতাবাস নেই। তাই সেই দেশগুলোতে পড়তে যেতে চাইলে শিক্ষার্থীদের প্রতিবেশী দেশ ভারতে গিয়ে ভিসা সাক্ষাৎকার দিতে হয়।
ভারতের বিকল্প হিসেবে ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামের দূতাবাস থেকে কিছু দেশের ভিসা আবেদনের ব্যবস্থা করা হলেও এই দুই দেশের ভিসাও বাংলাদেশিদের জন্য সীমিত হয়ে গেছে। বাংলাদেশ মনিটরিং এক রিপোর্টে বলা হয়েছে 2024 সালের ডিসেম্বরে ভারতের ভিসা সীমিত থাকায় ইউরোপিয়ানভুক্ত দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে অন্য দেশে সরাতে কূটনীতিকদের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। 3 মাস পর মার্চ মাসে ঢাকা থেকে 9টি দেশের ভিসা প্রক্রিয়া শুরু হয়, কিন্তু সেই দেশগুলো থেকে ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা আরো বেড়েছে। দর্শক, এশিয়ার ছোট ছোট দেশগুলো এখন বাংলাদেশের পাসপোর্ট দেখলে আটকে উঠছে। 2025 সালের জানুয়ারি থেকে টুরিস্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ রেখেছে ভিয়েতনাম। এর কারণ হচ্ছে দেশের অভিযোগ, পর্যটক হিসেবে গিয়ে অনেকে আর বাংলাদেশে ফেরেনি। মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হওয়ার ভয়ে অন অ্যারাইভাল ভিসা বন্ধ রেখেছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে আগে ই ভিসা হতো 5 দিনে, এখন লাগে 50 দিন। সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে দিনে মাত্র 30 থেকে 50 জনকে ভিসা দেওয়া হচ্ছে। ওমান 2023 সাল থেকে শ্রমিক নেওয়া বন্ধ করেছে, আর মালয়েশিয়ার বাজারও বর্তমানে বন্ধ রয়েছে। গত 17 অক্টোবর ডয়েচে ভেলে বাংলায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরের মতো দেশেও বাংলাদেশের নাগরিকদের ভিসা পাওয়া কঠিন হচ্ছে। সেসব দেশে বাংলাদেশের পাসপোর্ট যেন এখন চরম অবহেলার বিষয়। প্রশ্ন উঠেছে, একে একে কেন আমেরিকা থেকে ইউরোপ আর এশিয়ার দেশগুলোতেও বাংলাদেশিদের ভিসা দিতে নাক ছিটকাচ্ছে? কেন দুনিয়ার সব দেশ মিলে একসাথে বাংলাদেশের পাসপোর্টের উপর খড়গহস্ত হচ্ছে? সংশ্লিষ্টরা যেসব কারণের কথা বলছেন তার মধ্যে প্রথম কারণটি হলো গত 16 মাস ধরে বাংলাদেশে চলা মবক্রেসি আর বেহাল আইন শৃঙ্খলার পরিস্থিতি। বাইরের দেশগুলো কেন আপনাকে ভিসা দেবে যদি তারা দেখে আপনার দেশে নিজের জীবনেরই নিরাপত্তা নেই? দেশ যখন রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকে তখন কোনো দেশই সেই দেশের নাগরিকদের সাদরে গ্রহণ করতে চায় না। অনির্বাচিত সরকারের আমলে দমন পীড়নের রাজনৈতিক সংস্কৃতির কারণে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বহির্বিশ্বের অজানা নয়। এমন পরিস্থিতিতে অনেকে বিদেশে গিয়ে আর বাংলাদেশে ফেরত আসে না, যেমনটি করেছে ভিয়েতনাম। গত 1 বছরের বেশি সময় ধরে বাংলাদেশি পাসপোর্টে ভিসা দেওয়া অনেক দেশ বন্ধ করলেও অধ্যাপক ইউনূসের সরকারের কূটনৈতিক তৎপরতা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। বাংলাদেশের মানুষ যেসব দেশে বেশি যায় বা তাদেরকে যেসব দেশে বেশি যেতে হয় সেসব দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর চেয়ে অধ্যাপক ইউনূসের দৃশ্যমান কূটনৈতিক কৌশল হলো যেসব দেশ থেকে বাংলাদেশের মানুষ দূরে থাকে তাদের সাথে সম্পর্ক বাড়ানো। যেমন বিমান বাংলাদেশ ঢাকা ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করে ঢাকা করাচি ফ্লাইট চালুর উদ্যোগ নিয়েছে। দর্শক, 2024 সালের 7 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে অধ্যাপক ইউনূস গলা উঁচিয়ে বলেছিলেন, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্বই বাংলাদেশের কাছে আসবে। সেটার কি পরিস্থিতি তা এরই মধ্যে সবারই জানা হয়ে গেছে। উল্টো অধ্যাপক ইউনূসের 16 মাসে বহির্বিশ্বে এমন ইমেজ দাঁড়িয়েছে যেখানে ভিসা পাওয়া এক সোনার হরিণ হয়ে গেছে। বাংলাদেশের পাসপোর্ট এখন সেই ক্রেডিট কার্ডের মতো হয়ে গেছে যেটার ব্যালেন্স ফুরিয়ে গেছে, আর ব্যাংকগুলো এখন নতুন করে লোন দেওয়ার আগে মোটা অঙ্কের জামানত আর শত গ্যারান্টি দাবি করছে। 18 লাখ টাকা পকেটে থাকলে আপনি আমেরিকার পর্যটক হতে পারেন, আর টাকা না থাকলে আপনি কেবল নিজ দেশের অস্থিতিশীল পরিস্থিতির দর্শক হয়ে থাকবেন। একদিন হয়তো দেখা যাবে বাংলাদেশের পাসপোর্টে কেবল একটি সিলি অবশিষ্ট আছে, সেটি হলো শুধুমাত্র পাকিস্তানের ব্যবহারের জন্য। এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে। দর্শক, ভারতের সঙ্গে বাংলাদেশের যে উত্তেজনাকর পরিস্থিতি চলছে সেটা একেবারে চরমে উঠেছে। সর্বশেষ আমাদের ক্রিকেটার মুস্তাফিজকে নিয়ে যে কাণ্ড হলো সেই কাণ্ডে পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে। আইসিসিকে জানানো হয়েছে ভারত ভারতের টি-20 বিশ্বকাপ যেটা ভারতে অনুষ্ঠিত হবে সেখানে বাংলাদেশ যাবে না খেলতে। তাদের জন্য আলাদা ভেন্যু শ্রীলঙ্কাতে তাদের খেলাগুলো অর্থাৎ আমাদের খেলাগুলো শ্রীলঙ্কাতে অনুষ্ঠিত করতে হবে। আইসিসিকে সেই চিঠি লেখা, সেটাকে কেন্দ্র করে উত্তেজনা আরও বেশি চরমে উঠেছে। উত্তেজনা যখন চরমে উঠেছে তখন এই ঘটনাগুলো ঘটার আগে কিছুদিন আগে মন্তব্য করেছিলেন অর্থ উপদেষ্টা যে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু রাজনৈতিক সম্পর্কে ভাটা পড়েছে, যেটা উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা কাজ করছেন। মুস্তাফিজ ইস্যুতে সর্বত্র যখন গরম অবস্থা এবং একাধিক উপদেষ্টা বরং ব্যাপারটাকে আরও উস্কে দিচ্ছেন, সেই ব্যাপারটা মুস্তাফিজের এই ঘটনাটা যে রাজনীতি থেকেই ঘটলো এটা বোঝার যখন আমাদের আর বাকি নেই, ঠিক সেই সময় অর্থ উপদেষ্টা বলছেন যে ভারতের সঙ্গে বর্তমান যে ব্যাপারগুলো এগুলো অর্থনীতিতে প্রভাব পড়বে না, অর্থাৎ রাজনৈতিক ব্যাপার নাকি অর্থনীতিতে প্রভাব পড়বে না। উপদেষ্টারা মনে হয় সম্ভবত বাংলাদেশের উপদেষ্টারা সম্ভবত স্পেশাল দোকানের চাল খান, স্পেশাল দোকানের আটা খান, যেগুলো আমরা চোখেও দেখতে পারি না, কিংবা বাংলাদেশের অন্যান্য মানুষগুলো ওই স্পেশাল দোকানের চাল আটার খোঁজ রাখেন না বলে তাদের মগজ নিঃসৃত যে বাণীগুলো বের হয় সেই বাণীগুলো আমাদের একটু বুঝতে সমস্যা হয়। কি বলছেন, কি বোঝাতে চাইলেন আমাদের অর্থ উপদেষ্টা, চলুন একটু বুঝে দেখি রাজনীতি আর অর্থনীতিকে তিনি যেভাবে আলাদা করতে চাচ্ছেন সেটা আদৌ আলাদা থাকে কিনা সেটা বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম আমাদের মাননীয় অর্থ উপদেষ্টার কথা। বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ, তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তার সততা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু কখনো কখনো বোধহয় অনেক কিছু চাপিয়ে রাখতে কিংবা অনেক কিছু গোপন করতে সরকারের দায়িত্বে থাকলে অনেক কথাই বলতে হয়। যেমন তিনি এবার এই কথাটা বললেন, দেশ টিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে তিনি বলছেন ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না। অর্থ উপদেষ্টা অর্থনীতিতে নাকি পড়বে না, এবং সেখানে মুস্তাফিজের উদাহরণও এসেছে। চলুন একটু জেনে দেখি তিনি কি বলছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনা
উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, মোস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনা ঘটেছে তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। তিনি বলেন, একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলোয়াড় খেলতে যাবে, এটি দয়া বা অনুগ্রহের বিষয় নয়। হঠাৎ করে তাকে প্রত্যাহার করা কোনোভাবেই ভালো বার্তা দেয় না। তবে এ নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন হলেও অর্থনীতি ও বাণিজ্যে এর প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কি হাস্যকর কথা! এখন চিন্তা করেন, মুস্তাফিজকে কেন বাদ দেওয়া হলো? মুস্তাফিজকে বাদ দেওয়া হলো তো রাজনৈতিক কারণে। বিসিসিআই কেকেআরকে বললো তোমরা মুস্তাফিজকে বাদ দাও। এই বাদ দেওয়ার কারণ কি? কারণ ভারতের রাজনীতি উত্তপ্ত হচ্ছে। ভারতের রাজনৈতিক নেতারা মুস্তাফিজ ব্যাপারে উত্তপ্ত কথা বলছেন এবং বাংলাদেশ ব্যাপারে উত্তপ্ত কথা বলছেন, যেটা বাংলাদেশে বলা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ উত্তপ্ত কথা বলছে, ভারত বিরোধী কথা বলছে, সেভেন সিস্টার্স আলাদা করে দিতে বলছে। ভারতেও তেমন পক্ষান্তরে পাল্টা উত্তর। ভারত কিন্তু এই যে সাম্প্রতিক ইস্যু, সেই সাম্প্রতিক ইস্যুতে ভারত আগে শুরু করেনি, শুরু করেছি আমরা আগে, তার প্রত্যুত্তরে তারা করছে। আমরা আগে তাদের দূতাবাস অভিমুখে যাত্রা করেছি, তারপরে তারা আমাদের দূতাবাস অভিমুখে যাত্রা করেছে। তো মুস্তাফিজকে বাদ দেওয়া এটা পুরোটাই রাজনৈতিক কারণে। রাজনৈতিক ব্যাপারটা যদি খেলাতে আসে, খেলাকে যদি প্রভাবিত করতে পারে, তাহলে রাজনীতি অর্থনীতিতে প্রভাব ফেলবে না, অর্থনীতিকে প্রভাবিত করবে না, এরকম পাগলের প্রলাপ যদি আমরা বকতে শুরু করি, তাহলে আমরা আসলে কোন দুনিয়াতে আছি? মানে এটাকে প্রলাপ বলা ছাড়া আর কি বলার আছে? যখন আমি স্পষ্ট দেখছি এবং যখন তিনি নিজেই বলছেন যে মুস্তাফিজকে বাদ দেওয়া এটা ঠিক হয়নি, মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে তো রাজনৈতিক কারণে। ভারতের রাজনীতি অস্থির হচ্ছে, মুস্তাফিজকে খেলতে কেকেআরে কেন খেলতে দেওয়া হবে? যখন বাংলাদেশে ভারত বিরোধী নানা ধরনের কর্মকাণ্ড চলছে, সেভেন সিস্টার্স আলাদা করে ফেলার কথা হচ্ছে, তখন তারা বলছে যে মুস্তাফিজকে আমি ঢুকতে দেবো না, বিমানবন্দরে ঢুকতে চাইলে বিমানবন্দর থেকে বেরোতে দেবো না, তাকে আটকে দেওয়া হবে। কেকেআরের মালিক শাহরুখ খানকে গাদ্দার, বেঈমান, দেশদ্রোহী বলা হচ্ছে। ঠিক সেই মুহূর্তে বিসিসিআইকে এমনি বলেছে কেকেআরকে যে মুস্তাফিজকে তুমি বাদ দাও। বিসিসিআই বলেছে তো রাজনৈতিক কারণে। সরকার থেকে বিসিসিআইকে বলা হয়েছে যে এই ব্যাপারে টেকনিক্যালি তাকে বাদ দিয়ে দাও। বিসিসিআই বাদ দিয়েছে। সরকারের কোনো হস্তক্ষেপ সেটা আমরা দৃশ্যমান দেখিনি, কিন্তু পেছনে কি সরকারের হস্তক্ষেপ ছিল না? অবশ্যই ছিল। সুতরাং রাজনীতির কারণেই মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে। রাজনীতির কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া যখন হলো, মুস্তাফিজ কি অর্থনীতির বিষয় নয়? মুস্তাফিজের সঙ্গে কি ব্যবসা জড়িত নয়? মুস্তাফিজ যে 9,20,00,000 রুপিতে, যেটা বাংলাদেশের 14.5 কোটি টাকা, যে টাকা বাংলাদেশে মুস্তাফিজ নিয়ে আসলে বাংলাদেশ সরকারও সেই টাকা থেকে ট্যাক্স পেত, সেই প্রভাবটা কি অর্থনীতিতে পড়লো না? তাহলে এই অর্থনীতিবিদ, বাংলাদেশের অর্থ উপদেষ্টা আদতে কি বোঝাতে চাইলেন? যে রাজনৈতিক ব্যাপারগুলো অর্থনীতিতে পড়বে না। তিনি আর কি বলছেন? তিনি বলছেন যে রাজনৈতিক প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, এখানে কিছুটা আবেগ কাজ করছে, দুই পক্ষই বিষয়টা বিবেচনায় নেবে। বাংলাদেশ চায় না দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। বাংলাদেশ যদি দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হোক এটা চায়, তাহলে বাংলাদেশের রাজনীতিবিদরা বলছে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়া হবে, ভারতের রাজনীতিবিদরা বলে বাংলাদেশকে উড়িয়ে দেওয়া হবে। রাজনীতিবিদদের বলতে দিতেন, আপনার উপদেষ্টা কেন বলে যে মানে এক ধরনের বিদ্রোহ, গোলামির দিন শেষ, এবার আজাদির দিন। তো গোলামির দিন, ভারতের কি আমরা গোলাম? ভারতের সঙ্গে যুদ্ধ করে আমরা আজাদি হব, আজাদ পাবো, স্বাধীনতা পাবো? সেরকম বক্তব্য যখন উপদেষ্টাদের মধ্য থেকে আসে, উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস থেকে আসে, উপদেষ্টা যখন সরাসরি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা সরাসরি বলেন যে কি বলে আইপিএল বন্ধ করে দিতে হবে, তথ্য উপদেষ্টাকে বলেন আইপিএল প্রচার বন্ধ করে দেন, তখন এই ব্যাপারগুলো কি সরকারি ব্যাপার হয়ে যায় না? রাজনৈতিক ব্যাপারই থাকতে, মানে সাধারণ মানুষের ব্যাপারই থাকতে দিতেন। সরকারের ইনভলভ হওয়ার দরকার ছিল, সরকারের উপদেষ্টাদের অতি উৎসাহী হওয়ার দরকার ছিল। এই যে সরকারের উপদেষ্টারা অতি উৎসাহী হয়ে এটার সঙ্গে যুক্ত হলেন, আইপিএল নিষিদ্ধ করে দিলেন। মুস্তাফিজকে একটা ঘটনা ঘটিয়েছে, সেটা আলোচনা করে কোনো সমাধান করা যেত কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি আইপিএল প্রচার নিষিদ্ধ করে দিলেন যে আইপিএল সম্প্রচার করা যাবে না। আইপিএল কবে? এপ্রিলে। আপনার নির্বাচন কবে? ফেব্রুয়ারির 12 তারিখে। তো ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচনের পরে যে নতুন সরকার ক্ষমতায় আসবে, সেই সরকারের দায়িত্ব তো আইপিএল বাংলাদেশে সম্প্রচারিত হবে কি না, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে কি থাকবে না, সেটা তো তারা দেখবে। তো এপ্রিলে যে ঘটনাটা ঘটবে, সেই ঘটনার এখন আপনি একটা সিদ্ধান্ত নিয়ে, সেই সিদ্ধান্ত নিয়ে আবার নতুন করে উত্তেজনা তৈরি করা, এইগুলো কি বুদ্ধিমানের কাজ? আর এই ঘটনাগুলো যখন একের পর এক পাল্টাপাল্টি ঘটনা যখন চলছে, তখন আপনি বলছেন যে রাজনীতির ব্যাপার অর্থনীতিতে আসবে না। মুস্তাফিজ তো সরাসরি অর্থনীতির সঙ্গে জড়িত, তাহলে অর্থনীতিতে কেন আসবে না? আজকে যদি ভারত থেকে আমরা চাল আনছি, ভারত থেকে পেঁয়াজ আনছি, ডাল আনছি, আমরা যদি মনে করি যে ভারতের সঙ্গে সম্পর্ক আমি রাখতে চাই না, তাহলে চাল আনছি কেন? চাল আনা বন্ধ করে দিতে হবে, ডাল আনা বন্ধ করে দিতে হবে, পেঁয়াজ আনা বন্ধ করে দিতে হবে। একেবারে স্পষ্ট বলে দিতে হবে, বাবা আমরা চাল, খাদ্যশস্যে একেবারে স্বনির্ভর, তোমার চাল আমার দরকার নেই। যদি আমার যদি চাল লাগে, তাহলে আমি পাকিস্তান থেকে চাল আনবো, তাহলে আমি আফগানিস্তান থেকে চাল আনবো, তাও তোমার চাল আমি খাবো না, বলে দিলেই হয়। চালানোর দরকার নাই তো, অর্থনৈতিক সম্পর্ক রাখার দরকার নাই। যদি আপনি রাজনৈতিক সম্পর্ক না রাখতে চান, তাহলে অর্থনৈতিক সম্পর্ক দরকার নেই। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।